প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ হাদিউজ্জামান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা স্টেট কলেজ। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ পৌরনীতি ও সুশাসনের 10ম ক্লাস। আশা করি বিগত যে 9টা ক্লাস হয়েছে তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনেছ। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কর্তব্য। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অধিকার নিয়ে, সেই অধিকারের শ্রেণী বিভাগ দেখেছিলাম। আজকে দেখব কর্তব্য কি, কর্তব্যের শ্রেণী বিভাগগুলো। কর্তব্য বলতে আমরা সাধারণত যেটা বুঝি, যেটা করা উচিত। মানুষ সামাজিক জীব। সামাজিক জীব হওয়ার কারণেই মানুষ সমাজে বসবাস করে এবং সুনির্দিষ্ট কিছু নিয়ম কানুন মেনে চলে। আর একটা সমাজে যখন বসবাস করতেই হয়, বসবাস করতে হলে সেই নিয়মগুলো বাধ্যতামূলক মেনে চলতে হয়। আর যে কাজগুলো আমাদের করতেই হয় সেটাকে আমরা কর্তব্য বলি। এই কর্তব্য হচ্ছে অধিকারের সাথে খুবই সম্পৃক্ত একটা বিষয়, অর্থাৎ একই মুদ্রার এপিঠ ওপিঠ। একটি মুদ্রার এক পিঠ যদি আমি অধিকারকে ধরি, অন্য পিঠ হচ্ছে কর্তব্য। অধিকার নিশ্চিত করতে হলে যেমন কর্তব্যের প্রয়োজন হয়, ঠিক একইভাবে কর্তব্য নিশ্চিত করতে হলে সেখানে অধিকারেরও প্রয়োজন হয়। অর্থাৎ একজনের যেটা অধিকার আরেকজনের সেটা কর্তব্য। এই কর্তব্য কি? অর্থাৎ যেটা করা উচিত, যেটা আমাকে করতে হবে অন্যের প্রয়োজনে, অন্যকে ভালো রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য এটা করতে হয়। এখন দেখি এই কর্তব্য সম্পর্কে দু একজন মনীষীর সংজ্ঞা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আশা করি আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। তোমরা নাম শুনেছ, অধ্যাপক হ্যারল্ড জে লাস্কি। অধ্যাপক হ্যারল্ড জে লাস্কি উনি কর্তব্য সংজ্ঞা দিতে যে বলেছেন, কর্তব্য বলতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সর্বাঙ্গীন কল্যাণের জন্য কোনো কিছু করা বা না করার যে অধিকারকে বোঝায়। আমি আবার বলছি, কর্তব্য বলতে ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের সর্বাঙ্গীন কল্যাণের জন্য কোনো কিছু করা বা না করার অধিকারকে কর্তব্য বলে। এরপরে আরেকজন মনীষী রয়েছেন, উইলিয়াম জে ফ্রাঙ্কেনা। উইলিয়াম কে ফ্রাঙ্কোনা। ইনি বলেছেন, কর্তব্য হচ্ছে এমন এক ন্যায়নিষ্ঠ আচরণ যা সবসময় মানুষ পালন করতে বাধ্য থাকে। অর্থাৎ কর্তব্য হচ্ছে এমন একটি ন্যায়নিষ্ঠ আচরণ যা মানুষ সবসময় করতে বাধ্য থাকে। অর্থাৎ এটা নীতি নৈতিকতার সাথেই সম্পৃক্ত। সুতরাং আমরা যদি এক কথায় এখন বলতে চাই কর্তব্যটা কি, সেটা হচ্ছে সমাজে বসবাস করতে যে দায়িত্বগুলো আমাকে অবশ্যই পালন করতেই হয় অপরের কল্যাণের জন্য, নিজে ভালো থাকার জন্য, সেটাকে আমরা বলছি কর্তব্য। অর্থাৎ যেটা করা উচিত, না করলে অপরের অমঙ্গল হয়। সুতরাং নিজের যেমন মঙ্গল হয়, অপরেরও ঠিক একইভাবে মঙ্গল কামনার জন্য এই কর্তব্যগুলো পালন করতে হয়। এই কর্তব্যের যে শ্রেণী বিভাগ রয়েছে, সেই শ্রেণী বিভাগগুলো আমরা একটু দেখব। কর্তব্যকে প্রাথমিক অবস্থায় দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নৈতিক কর্তব্য আর একটা আইনগত কর্তব্য। নৈতিক কর্তব্য কি? নৈতিক কর্তব্য যেটা আমার বিবেকবোধ আমাকে জাগ্রত করে, যেটা আমার বিবেক থেকে আমাকে করতে হয়, যেটা না করলে আমার নিজের কাছে অপরাধী লাগে। অর্থাৎ ভালো কাজ যেটা নিজের ভিতর থেকেই আসে, ভালো কাজে নিজেকে উৎসাহিত করা, এগুলোকে আমরা বলছি নৈতিক কর্তব্য। যেমন আমরা যখন আমাদের শিক্ষকদের সাথে দেখা হয়, আমরা সালাম দেই, কুশল বিনিময় করি, বাবা মাকে দেখাশোনা করি, আমার যারা জুনিয়র বা সিনিয়র আছে সিনিয়রদেরকে সম্মান করি, জুনিয়রদেরকে স্নেহ করি। এটা না করলে কেউ কিন্তু কিছু বলে না। একজন শিক্ষককে দেখা হওয়ার পরে তাকে সালাম না দিলে নিজের কাছে যেমন অপরাধ বোধ লাগে, একজন সিনিয়র যে রয়েছে তাকে দেখে তাকে সম্মান না করলে সেখানেও নিজের কাছে খারাপ লাগে। আবার যে ছোট রয়েছে তাকে স্নেহ না করলে নিজেকে অপরাধ বোধ হয়। সেক্ষেত্রে
এটার জন্য কিন্তু সামাজিক কোনো বিধিবিধান নেই বা লিখিত কোনো দলিল নেই যে সিনিয়র কাউকে দেখলে সালাম দিতে হবে, এরকম। এইটাকে আমরা বলছি নৈতিক কর্তব্য, অর্থাৎ নিজের বিবেক থেকে, নিজের ভিতর থেকে যেটা করতে মন চায়, যেটা করতে হয়, সেটাকে আমরা বলছি নৈতিক কর্তব্য। এরপরে যে কর্তব্যটা রয়েছে সেটা হচ্ছে আইনগত কর্তব্য। আইনগত কর্তব্য কি? যে ধরনের কাজ করা উচিত সেটা যদি কর্তব্য হয়, আর সেই কর্তব্য যখন আইন দ্বারা বিধিবদ্ধ থাকে, অর্থাৎ আইনি থাকে, যেটা না মানলে শাস্তির বিধান থাকতে পারে, সেটাকে আমরা বলছি আইনগত কর্তব্য। অর্থাৎ আইন দ্বারা সিদ্ধ যে কর্তব্য, আইন দ্বারা লিখিত বা আইন দ্বারা বদ্ধ যে কর্তব্য, সেটাকে আমরা বলছি আইনগত কর্তব্য। এই আইনগত কর্তব্য যদি না মানি, তাহলে কখনো সমাজ কর্তৃক আবার কখনো রাষ্ট্র কর্তৃক প্রণীত শাস্তির বিধান থাকতে পারে। সব ক্ষেত্রে যে রয়েছে ব্যাপারটা এমন নয়, তবে শাস্তির বিধান আছে। এরপরে যখন বিস্তারিত আলোচনা করব তখন আশা করি বুঝতে পারবে। এই আইনগত কর্তব্যকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে, একটু লিখে নাও। সামাজিক কর্তব্য, রাজনৈতিক কর্তব্য এবং অর্থনৈতিক কর্তব্য। সামাজিক কর্তব্যের ভিতরে যে যে কর্তব্যগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করছি। পয়েন্টগুলো তোমরা অবশ্যই লিখে নেবে। সামাজিক কর্তব্যের ভিতরে প্রথম যে কর্তব্য রয়েছে সেটা পরিবারের প্রতি কর্তব্য। মানুষ জন্মের পর থেকেই কোনো না কোনোভাবে পরিবারের সাথে সংশ্লিষ্ট, পরিবারের সাথেই সম্পৃক্ত থাকে। ছোটকালে একেবারে শিশুবেলায় যখন তার মা বাবার উপরে নির্ভরশীল হয়, ধীরে ধীরে সে নিজের পায়ে যখন দাঁড়াতে শেখে, তারপর সে নিজের পরিবার গড়ে তোলে। আর সভ্যতার সূচনা লগ্নে মানুষ কিন্তু এতটা আধুনিকও ছিল না, নিজের অজান্তেই পরিবারের সাথে সম্পৃক্ত হয়েছিল। অর্থাৎ তারা একত্রে বসবাস করত এবং প্রাকৃতিক যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে তাদের যে জন্মগত যে পদ্ধতি সেটা ছিল, কিন্তু তারা জানতো না যে এটা পরিবার। সভ্য হওয়ার পরে মানুষ এই পরিবারের সাথে পরিচিত হয়েছে। সুতরাং এই পরিবারের প্রতি আমার কিছু কর্তব্য রয়েছে। পরিবারের যে সদস্যগুলো রয়েছে সেই সদস্যগুলোর দেখাশোনা করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের আচার আচরণকে নিয়ন্ত্রণ করা, তাদের কিভাবে ভালো হবে সেই দিকগুলো বিবেচনা করা হচ্ছে একজন মানুষের পরিবারের প্রতি তার কর্তব্য। এটা করতেই হয়। আমি যদি আমার বাবা মাকে দেখাশোনা না করি, সেক্ষেত্রে আমরা জানি কিছুদিন আগেও বিধান হয়েছে যে বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখাশোনা না করলে শাস্তির বিধান করে আইন করা হয়েছে। সুতরাং এটা হচ্ছে আমার পরিবারের প্রতি আমার যে কর্তব্য। আবার যখন দেখি আমার যখন ছোট ভাই বোন বা ছোট যখন শিশু থাকে পরিবারে, তখন তাকে লালন পালন করা, তাকে স্নেহ করা, তার প্রয়োজন মেটানো, তাকে দেখাশোনা করা, সার্বিক তত্ত্বাবধান করাটাও কিন্তু আমার কর্তব্য। সুতরাং এটাকে আমরা বলছি যে সামাজিক কর্তব্যের অন্তর্ভুক্ত। এরপরে যে কর্তব্যটা রয়েছে সেটা সমাজের প্রতি কর্তব্য। যেহেতু আমরা সমাজে বসবাস করি, সেই সমাজের প্রতি আমাদের কিন্তু কর্তব্য আছে। সেই সমাজে যেন অপরাধ বেড়ে না যায়, সেই সমাজ যেন ধর্মীয় অনুশাসন মেনে সুন্দরভাবে পরিচালিত হয়, যেন কেউ কারোর উপর জুলুম নির্যাতন না করতে পারে, সবার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা এবং সমান সুযোগ যেন প্রদান করতে পারে, সেটা নিশ্চিত করাও সমাজে বসবাসকারী প্রত্যেকটা মানুষের একটা কর্তব্য। কিভাবে সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে পিছিয়ে পড়া সমাজকে আরও অগ্রগতি সাধন করা যাবে, আবার যে সমাজে প্রচলিত যে বিভিন্ন বিধিবিধানগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে মেনে চলা, সমাজের উন্নয়নমূলক কাজকর্ম পরিচালনা করা, এগুলো হচ্ছে মানুষ হিসেবে একজন মানুষের খুবই বেশি করা যেমন প্রয়োজন, ঠিক একইভাবে এটা বিধিবদ্ধ বা সামাজিক কর্তব্যের ভিতরে এটা পড়ে। এরপরে যে কর্তব্যটা রয়েছে সেটা সন্তানদের প্রতি কর্তব্য। অর্থাৎ পরিবারের যারা সন্তান থাকে, অর্থাৎ সে শিশু হোক বা প্রাপ্তবয়স্ক হোক, যে বয়সেই হোক না কেন, তার প্রতি পিতামাতার কিন্তু দায়িত্ব রয়েছে। তার শিক্ষা নিশ্চিত করা, তার যে কুসঙ্গী রয়েছে অর্থাৎ খারাপ সঙ্গী যারা রয়েছে সেখান থেকে তাকে ফিরিয়ে আনা, আলোর পথ দেখানো, তার প্রয়োজন মেটানো, তার পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করে তার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো, আর সর্বোপরি একটা সুন্দর পজিশনে হোল্ড করা একটা তার পিতামাতার কিন্তু দায়িত্ব।
সে যেন কোনো খারাপ পথে পা না বাড়াতে পারে, মাদকাসক্ত হতে না পারে, বা প্রযুক্তির বিধানে যখন প্রযুক্তির যে বিধান রয়েছে, অর্থাৎ সাম্প্রতিক সময়ের যে প্রযুক্তির ব্যাপক প্রবাহ, সেই প্রবাহে গা ভাসিয়ে যেন নিজেকে উজাড় করে দিতে না পারে, অর্থাৎ একটা ভালো মানুষ হিসেবে তৈরি করা একজন বাবা মায়ের কর্তব্য। আর এটা হচ্ছে সামাজিক কর্তব্যের অন্তর্ভুক্ত। আশা করি বুঝতে পেরেছ। এরপরে যেটা রয়েছে প্রতিবেশীর কর্তব্য। আমাদের আশেপাশে যারা বসবাস করে তারা আমাদের প্রতিবেশী, আর প্রতিবেশীর সাথে সৎ সম্পর্ক রাখার মাধ্যমেই কিন্তু সুন্দরভাবে নিশ্চিত তার পথ চলা নিশ্চিত হয়। সুতরাং আমার আশেপাশে যারা বসবাস করে সেই বসবাসকারী প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা যেমন ইসলামের বিধান, ঠিক তেমন সামাজিক কর্তব্য। তোমরা জানো ইসলামে রয়েছে আমার বাড়ির আশেপাশের 40 ঘর হচ্ছে আমার প্রতিবেশী। সেই প্রতিবেশীর তাদের সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করা, তাদের যাতায়াতে যেন কষ্ট না হয়, তারা না খেয়ে থাকছে কিনা, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, অর্থাৎ তাদের বসবাসে কোনো সহযোগিতা করা যায় কিনা, বা তারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা, অর্থাৎ সার্বিক খোঁজ খবর নেওয়া, তাদের তত্ত্বাবধান করা, তাদের উন্নত জীবন নিশ্চিত করা সবার কর্তব্য। এটাকে আমরা বলছি প্রতিবেশীর প্রতি আমাদের কর্তব্য। আর প্রতিবেশীর প্রতি এই কর্তব্য পালন করাটা সামাজিক কর্তব্যের অন্তর্ভুক্ত। একটা সমাজে বসবাস করতে হলে আমার আশেপাশে যে প্রতিবেশী রয়েছে সেই প্রতিবেশীর যে হক রয়েছে, আরবিতে বলে হক, এই হক আমাদের অবশ্যই আদায় করতে হবে। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমেই কিন্তু আমি নিরাপদে বসবাস করতে পারি। বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে। এরপরে যে বিষয়টা রয়েছে সামাজিক প্রতিষ্ঠান গঠন করার অধিকার, কর্তব্য। সামাজিক প্রতিষ্ঠান গঠন করা এটাও কিন্তু সামাজিক কর্তব্যের ভিতরে পড়ে। যেহেতু আমরা সমাজের বাইরে কেউ নই আর সমাজেই আমাদের বসবাস করতে হচ্ছে, সুতরাং সেই সমাজে বসবাস করতে হলে কিছু সংগঠন লাগে। তোমরা জানো বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের সংগঠন থাকে। কোথাও তরুণ সংঘ থাকে, কোথাও ছোট ছোট পাঠাগার থাকে, মসজিদ ভিত্তিক পাঠাগার গড়ে তোলা হয়, কোথাও যুব সংঘ গঠন করা হয়, আবার কোথাও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলা হয়। এটাকে আমরা বলছি যে সামাজিক সংগঠন। এই সামাজিক সংগঠনগুলো মূলত গড়ে তোলা হয় যে সমাজের কাজে লাগানো, অর্থাৎ সমাজের কাঠামোগত বিকাশে, সমাজের উন্নয়নে, বিভিন্ন পরিস্থিতিতে যেন এই প্রতিষ্ঠানটাকে কাজে লাগানো যায়, সেজন্য এটাকে প্রতিষ্ঠা করা হয়। আর এটা প্রতিষ্ঠা করা প্রত্যেক সমাজে যারা বসবাস করে অর্থাৎ আমাদের কর্তব্য। কেন কর্তব্য? এটাতে যেটা করা হয় দুর্দিনে, অর্থাৎ যখন প্রাকৃতিক বিপর্যয়, খরা বা সাম্প্রতিক সময়ে যে ব্যাপক একটা প্রভাব চলছে, বৈশ্বিক মহামারী করোনার যে দুর্যোগ চলছে, এই সময়কালে যাদের ইনকাম বন্ধ হয়ে আছে, যাদের পথ চলা একেবারে বন্ধ হয়ে গেছে প্রায় বলা চলে, তাদেরকে এখান থেকে সহায়তা করা যেতে পারে, তাদের পাশে দাঁড়ানো যেতে পারে। সর্বোপরি তাদের একটা মোটামুটি একটা চলমান যে জীবন সেটা নিশ্চিত করা যেতে পারে। সুতরাং এটাকে আমরা বলছি যে সামাজিক সংগঠন। সুতরাং এই যে সামাজিক সংগঠন বা সোশ্যাল অর্গানাইজেশন তৈরি করা, এটা সামাজিক কর্তব্য। এটা করতে হবে যাতে দুর্দিনে এই সংগঠনটাকে বা ভালো কোনো কাজে, মহৎ কোনো কাজে এই সংগঠনটাকে কাজে লাগানো যায়। এতক্ষণ যে বিষয়গুলো আমি বলেছি এগুলো সামাজিক কর্তব্যের ভিতরে পড়ে। আমি পয়েন্টগুলো আরও একবার বলছি, আশা করি লিখে নেবেন। পরিবারের প্রতি কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য, সন্তানদের প্রতি কর্তব্য, প্রতিবেশীর প্রতি কর্তব্য, সামাজিক প্রতিষ্ঠান গঠন করা কর্তব্য। এবার আমরা যাব 2 নম্বর, অর্থাৎ রাজনৈতিক কর্তব্য। অ্যারিস্টটল বলেছে মানুষ একই সাথে সামাজিক এবং রাজনৈতিক জীব। মানুষ যেহেতু সমাজে বসবাস করে, সেই সমাজে বসবাস করতে করতেই মনের অজান্তে একসময় একটা রাজনৈতিক ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট হয়ে যায়। এটা কখনো ব্যক্তির নিজ উদ্যোগেই হয়ে থাকে, নিজের থেকে হয়ে থাকে, আবার কখনো মনের অজান্তেই এই রাজনৈতিক সিস্টেমের সাথে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এখন এই রাজনৈতিক ক্ষেত্রে আমার কি কি কর্তব্য আছে
সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি। রাজনৈতিক ক্ষেত্রে প্রথম যে কর্তব্যটা রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করা। আমরা জানি রাষ্ট্র কি? রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান যেটা জনগণের কল্যাণে পরিচালিত হয় সংবিধান মেনে। এই রাষ্ট্রের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে বসবাসরত জনগণের সার্বিক কল্যাণ এবং নিরাপত্তা নিশ্চিত করা। তাই এই যে রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিচ্ছে, যে রাষ্ট্র আমাকে উন্নত জীবন দিচ্ছে, যে রাষ্ট্র আমাকে চাকরি দিচ্ছে, যে রাষ্ট্র আমাকে শান্তিতে বসবাস করার পথ দেখাচ্ছে, যে রাষ্ট্র আমার সুশৃঙ্খল জীবন দিচ্ছে, সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করা অবশ্যই একজন নাগরিকের প্রথম এবং প্রধান কর্তব্য হতে পারে। কারণ যে রাষ্ট্র আমাকে বাঁচিয়ে রেখেছে সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করা একজন নাগরিকের প্রধান কর্তব্য। এই আনুগত্য পোষণ করাটা কি? আমি যেমন পরিবারের প্রতি আমার আনুগত্য আছে, আমি আমার বাবা মাকে কখনো ওভারটেক করি না, বাবা মায়ের সিদ্ধান্তের উপরে কখনো কোনো প্রভাব ফেলি না, হয়তো নিজের মতামত দেই, অর্থাৎ আমি আমার বাবার আনুগত্য মেনে চলি। ঠিক একইভাবে রাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্রের যে সিদ্ধান্ত রয়েছে সেই রাষ্ট্রের আনুগত্য, অর্থাৎ রাষ্ট্রের যে সিদ্ধান্তগুলো রয়েছে, রাষ্ট্রের যে আইন রয়েছে, রাষ্ট্রের যে বিধিবিধান রয়েছে, রাষ্ট্রের যে সরকার রয়েছে তাকে মেনে চলা, অর্থাৎ তার প্রতি আনুগত্য পোষণ করা, নিঃসন্দেহে তাকে মেনে চলা। এই রাষ্ট্র বাদে আমরা যে রাষ্ট্রে বসবাস করছি, অর্থাৎ বাংলাদেশ বা প্রত্যেকটা রাষ্ট্র যেটা রয়েছে সেই রাষ্ট্রের আনুগত্য বাদে অপার কোনো রাষ্ট্রের আনুগত্য স্বীকার না করা, এবং সেটা কোনোভাবেই করা উচিত হবে না। সুতরাং আমরা বলছি যে মানুষের যে রাজনৈতিক কর্তব্য রয়েছে সেই রাজনৈতিক কর্তব্যের ভিতরে প্রথম, প্রধান এবং অন্যতম যে কর্তব্য সেটা হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করা। এরপরে যে কর্তব্যটা রয়েছে সেটা রাষ্ট্রের আইন মেনে চলা। আমরা জানি বিশৃঙ্খল যে জনগণ রয়েছে সেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। সুতরাং রাষ্ট্র পরিচালিত হয় একটা উন্নত জীবন দেওয়ার জন্য, বসবাসরত জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য, এই জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য, কারণ আমরা জানি বিশৃঙ্খল জনগণ অনুন্নয়নের নামান্তর। সুতরাং এই জনগণকে শৃঙ্খল করতে হলে বা নিয়মের আওতায় আনতে হলে অবশ্যই সেখানে আইন প্রণয়ন করতে হয়, এবং রাষ্ট্র সেটা করে থাকে। সুতরাং এই রাষ্ট্র কর্তৃক প্রণীত যে আইন রয়েছে বা রাষ্ট্র যখন আইন প্রণয়ন করে সেই আইন মেনে চলা প্রত্যেকটা নাগরিকের কর্তব্য। এই আইন ভাঙলে সাজা হয়। আমরা জানি বিচার বিভাগ রয়েছে, তারা বিচার কার্য সম্পন্ন করার মাধ্যমে তার যে শাস্তির বিধান কিন্তু নিশ্চিত করা হয়। বিষয় সেটা না, বিষয় হচ্ছে একজন নাগরিক হিসাবে আমি সেই আইনটা কতটুকু মেনে চলছি, আমাকে মেনে চলতে হবে। হয়তোবা আইনকে ওভারটেক কিছু কিছু ক্ষেত্রে করা যেতে পারে, বা চুরি অনেক সময় আইনকে নিজে কিছু করে যে আইনের আওতায় না যাওয়া, এটা হয়তো ব্যক্তি বা রাজনৈতিক প্রভাবের ক্ষেত্রে হতে পারে, কিন্তু বিষয় হচ্ছে সেটা হবে না। কারণ আমার মোরালিটি আছে, আমার নৈতিকতা আছে, একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব আছে, আমার সেই দায়িত্বটাকে এখানে প্রয়োগ করতে হবে। আমার কর্তব্য হচ্ছে এই আইনকে মেনে চলা, যেন আমি আইনকে ফাঁকি না দেই। একজন সৎ সুন্দর মানুষ হিসেবে রাষ্ট্রের যে বিধান রয়েছে সেই আইনগুলো যেন আমি মেনে চলি। সুতরাং আমরা বলছি যে মানুষ হিসাবে যখন আমরা বসবাস করি একটা রাষ্ট্রে, যেহেতু আমরাই সর্বশ্রেষ্ঠ, সুতরাং এই রাষ্ট্র কর্তৃক যে প্রণীত যে আইন রয়েছে সেই আইনটা মেনে চলাও আমাদের কর্তব্য। এরপরে যে কর্তব্যটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ভোটাধিকার প্রয়োগে সৎ থাকা, ভোট দেয়া। আমরা জানি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রাণ হলো নির্বাচন ব্যবস্থা, আর নির্বাচনটা হচ্ছে বাছাই করা। অনেকগুলো বিকল্পের ভিতর থেকে উত্তম বিকল্প বাছাই করাটাই হচ্ছে নির্বাচন। নির্বাচনের মেইন কথাই হচ্ছে আমার সামনে অনেকগুলো বিকল্প থাকবে, তার ভিতর থেকে সবচেয়ে উত্তম যে বিকল্পটা আছে, যেটা আমার কাছে মনে হয় এটাই সর্বোত্তম, আমি সেটাকে বেছে নেব। এটাকে আমরা বলছি ইলেকশন।
বা নির্বাচন। এই নির্বাচনের সময় আমাকে সৎ থাকতে হবে, সৎ এবং নিরপেক্ষ থেকে আমার ভোটাধিকার প্রয়োগ করতে হবে। আবার আমি যদি চাই যে আমি ভোট থেকে বিরত থাকব, সেটা সম্ভব নয়, সেটা থাকা উচিত নয়। কারণ একজন নাগরিকের রাজনৈতিক কর্তব্য হচ্ছে ভোট দেয়া এবং সেই ভোটের ক্ষেত্রে অবশ্যই নিরপেক্ষ থাকা, সৎ থাকা। অর্থাৎ একজন যোগ্য, সৎ এবং সুন্দর যে নেতৃত্ব রয়েছে সেরকম একজন ব্যক্তি দেখে আমাকে বাছাই করে ভোট প্রদান করতে হবে। এটা আমার কর্তব্য। আমি কখনোই আমার নৈতিকতার ঊর্ধ্বে উঠে কোনো অসৎ, অযোগ্য, অদক্ষ ব্যক্তিকে নির্বাচন করতে পারি না। সুতরাং নির্বাচনকালীন সময়ে যে আমাকে সততার সাথে, অর্থাৎ সততার পরিচয় দিয়ে একজন সৎ, যোগ্য, নির্ভীক, দক্ষ ব্যক্তিকে নির্বাচন করতে হবে। এটা আমার রাজনৈতিক কর্তব্য। রাজনৈতিক কর্তব্যের ভিতরে এর পরের যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হচ্ছে রাষ্ট্রের কল্যাণে সেবামূলক কাজ করা। রাষ্ট্রের কল্যাণে সেবামূলক কাজ করা। আমরা যখন পরিবারে বসবাস করি সেই পরিবারের কল্যাণে আমাদের কাজ করতে হয়। বিভিন্ন সময় আমরা বিভিন্ন কাজ করি পরিবারটাকে এগিয়ে নেওয়ার জন্য। যেহেতু মানুষ পরিবারের বাইরে সামাজিক জীব, সমাজে বসবাস করে, সমাজটাও কিন্তু রাষ্ট্রের অন্তর্ভুক্ত, অর্থাৎ রাষ্ট্রের ভিতরে কিন্তু সমাজ রয়েছে। সুতরাং এই যে রাষ্ট্র রয়েছে, সেই রাষ্ট্রে যখন পরিচালিত হয় বা রাষ্ট্র পরিচালনা হচ্ছে, সেখানে যে কল্যাণমূলক কাজগুলো হয়, সেই কল্যাণমূলক কাজগুলোতে অর্থাৎ নিজের অংশগ্রহণ যেমন বাড়ানো, অর্থাৎ সেই কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করা। আমি এমন কোনো কাজ করব যেটাতে রাষ্ট্রের কল্যাণ সাধিত হবে। আমি এমন কোনো কাজ থেকে বিরত থাকব যেটা করলে রাষ্ট্রের ক্ষতি হতে পারে বা রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হতে পারে। আমরা জানি, যদি ছোট্ট একটা উদাহরণ আমি দিতে পারি, যে যখন আমরা দেখি সীমান্ত দিয়ে, অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রয়েছে, চীনের সীমান্ত রয়েছে, মায়ানমারের সীমান্ত রয়েছে, সেই সীমান্ত থেকে চুরি করে, অর্থাৎ ব্ল্যাক মার্কেট যেটাকে আমরা বলছি, কালোবাজারের মাধ্যমে চাইলেই অনেক কিছু আমদানি করা যায়, করে নিয়ে আসা যায়। কিন্তু বিষয় হচ্ছে আমি সেটা করব না। আমি যদি সেটা করি, সেখানে সরকারের কর ফাঁকি দেওয়া হচ্ছে। আমি যদি এটা সরকারি নিয়ম মেনে, ট্যাক্স দিয়ে, অর্থাৎ কর দিয়ে যদি এটা আমি আমার দেশে নিয়ে আসি, তাহলে সেই টাকাটা রাষ্ট্রের কল্যাণে কাজে লাগবে, রাষ্ট্রের সেবামূলক কাজে ব্যবহার করতে পারবে। সেই সেবার ভাগিদার কিন্তু আমি নিজেও। সুতরাং এই কাজটা আমি কখনোই করব না। এটা হচ্ছে রাষ্ট্রের কল্যাণে যে সেবামূলক কাজ আমার, অর্থাৎ রাষ্ট্র যেন এগিয়ে যায়, রাষ্ট্রকে ভালো রাখা, রাষ্ট্রের সার্বিক উন্নতি কল্পে নিজেকে নিয়োজিত করা। এটা আমরা বলছি আমার রাজনৈতিক কর্তব্য। রাজনৈতিক কর্তব্যের ভিতরে এর পরে যে বিষয়টা আমাদের সামনে আসে, সেটা হচ্ছে সরকারি কাজ যথাযথভাবে পালন করা। আমরা জানি সরকারি চাকরি লাভের অধিকার, এটা আমার রাজনৈতিক অধিকার। সুতরাং এই রাজনৈতিক অধিকার দিয়ে আমি সরকারি চাকরি লাভ করলাম। এখন বিষয় হচ্ছে, এই সরকারি চাকরি যখন আমি লাভ করলাম, আমার উপর কিছু দায়িত্ব সরকার দিয়ে থাকে, বন্টন করে থাকে, যে কাজটা আমাকে করতে হয়, সেই কাজটা আমি যথাযথভাবে করছি কিনা, তবে সেই কাজটা আমাকে যথাযথভাবে করতে হবে। এটা হচ্ছে আমার রাজনৈতিক কর্তব্য। অর্থাৎ যেই সরকার আমাকে নিয়োগ দিল, সেই সরকারের যে দায়িত্ব আমার উপর অর্পণ করা হলো, সেই অর্পিত দায়িত্বটা আমি কতটুকু পালন করছি, সেটা একটা বড় ব্যাপার। সুতরাং এই যে দায়িত্বটা রয়েছে, সরকার যে দায়িত্বটা আমাকে দিয়েছে, সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করা একজন এমপ্লয়ির অন্যতম এবং প্রধান একটা কর্তব্য, যেটা রাজনৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত। রাজনৈতিক কর্তব্যের ভিতরে এর পরের যে বিষয়টা রয়েছে, সেটা জাতীয় সম্পদের রক্ষণাবেক্ষণ করা। একটা দেশের যে ন্যাচারাল যে রিসোর্সগুলো রয়েছে, অর্থাৎ যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে, তোমরা জানো প্রাকৃতিক সম্পদগুলো কি। সেই প্রাকৃতিক সম্পদ, আমাদের গ্যাস রয়েছে, জ্বালানি রয়েছে,
যে তেলগুলো রয়েছে, এগুলোর কথা আমরা বলছি। যে এই যে প্রাকৃতিক সম্পদ বা বন রয়েছে, জাতীয় যে বনগুলো রয়েছে, সুন্দরবন রয়েছে, যে ভাওয়াল জাতীয় উদ্যান যেগুলো রয়েছে, এরকম ধরনের এগুলোকে আমরা বলছি জাতীয় সম্পদ, যে সম্পদটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জনগণের কল্যাণে ব্যবহৃত হয়। এখন বিষয় হচ্ছে এই যে জাতীয় সম্পদ, সেই সম্পদের রক্ষণাবেক্ষণ করা, এটা আমার কর্তব্য। অর্থাৎ সেই সম্পদটা যেন বিনষ্ট না হয়, সেটার অপব্যবহার যেন না হয়। আমরা দেখি অধিকাংশ, প্রায়ই দেখি পেপার পত্রিকায় যেগুলো আসে, যে সুন্দরবন থেকে কাঠ চুরি হয়ে যাচ্ছে, তারপর যে চিড়িয়াখানাগুলো রয়েছে সেখান থেকে পশুর হারিয়ে যাচ্ছে বা তাদের রক্ষণাবেক্ষণ হচ্ছে না, অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে, দেখার কেউ নেই, এরকম শিরোনামে প্রতিনিয়ত পত্রিকায় বিভিন্ন নিউজ আমাদের চোখে পড়ে। বিষয় হচ্ছে এই যে সম্পদগুলো, এগুলো কিন্তু জাতীয় সম্পদ, যেটা একটা দেশের বসবাসরত জনগণের সার্বিক কল্যাণে ব্যবহৃত হয়। সুতরাং এই যে জাতীয় সম্পদ রয়েছে, এটা চুরি না করে, এটার অপব্যবহার না করে, এটার পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ করা কিন্তু আমার কর্তব্য। এটা আমাকে করতেই হবে, আর এটা আমার রাজনৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত। এতক্ষণ যে বিষয়টা আমি বলেছি, এগুলো রাজনৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত। আশা করি বিষয়গুলো লিখে নিয়েছ। এরপরে আসি 3 নাম্বার পয়েন্ট, অর্থাৎ অর্থনৈতিক কর্তব্য। আগেই বলেছি, রাষ্ট্রে বসবাস যখন আমরা করি, কিছু অধিকার আমাদের রয়েছে, সেই অধিকারটা কিন্তু সংবিধান স্বীকৃত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান রয়েছে, সেই সংবিধানের 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদে কিন্তু আমাদের এই অধিকারগুলো নিশ্চিত করা আছে। বিষয় হচ্ছে শুধু নিলেই হবে না, সেখানে দিতেও হবে। অধিকার আমি ভোগ করলাম, অধিকারের বিপরীতে আমার কিন্তু কিছু কর্তব্যও আছে। সুতরাং শুধু নিব দিব না, সেটা কিন্তু হতে পারে না। সুতরাং আমাকে আমার কি করণীয় আছে, সেগুলোকে আমরা বলছি কর্তব্য। এখন দেখব অর্থনৈতিক কর্তব্যগুলো কি। প্রথমত যদি দেখি, সেটা হচ্ছে খাজনা ও কর প্রদান করা। এটা হচ্ছে আমার অর্থনৈতিক কর্তব্য। খাজনা দেয়া, আমরা যে জমি চাষাবাদ করি বা যে জমিতে বসবাস করি, সেই জমিতে সরকার কর্তৃক নির্ধারিত হারে খাজনা দিতে হয়। যে খাজনা প্রদান করা আমার কর্তব্য। এই খাজনা থেকে নিজেকে কখনো বিরত রাখা যাবে না, অর্থাৎ ফাঁকি দেওয়া যাবে না। এই সম্পদ এটা হচ্ছে সরকারের যে পৃষ্ঠপোষকতা, আমি যেখানে বসবাস করছি সেখানে তার উপরে যে আরোপিত কর রয়েছে, যে খাজনা রয়েছে, সেটা আমাকে দিতে হবে। এছাড়া বিভিন্ন পণ্য সামগ্রী যখন আমরা আমদানি রপ্তানি করি বা কেনাকাটা করি, তার উপরে যে ভ্যাট রয়েছে, যে ট্যাক্স রয়েছে, সেটা আমাদেরকে দিতে হবে। এটা অর্থনৈতিক কর্তব্য, একজন নাগরিকের অর্থনৈতিক কর্তব্য। একটা দেশের অর্থনীতিকে সমৃদ্ধিশালী করার জন্য, একটা দেশের অর্থনীতিকে ভালো রাখার জন্য, সামনে অগ্রসর করার জন্য একজন নাগরিকের এটা অবশ্যই করতে হবে। এরপরে যে কর্তব্যটা আমাদের রয়েছে, ব্যবসা বাণিজ্য করা, এটা আমার কর্তব্য। আমার যদি পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ থাকে এবং সেই পরিমাণ জায়গা জমি থাকে এবং যদি পর্যাপ্ত সুযোগ সুবিধা আমার থাকে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, অর্থাৎ সরকারি বিধিবিধান বা নিয়ম মেনে, অর্থাৎ ট্রেড লাইসেন্সের মাধ্যমে, সরকারি অনুমোদনের মাধ্যমে আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো এবং আমাকে করতে হবে। কারণ সেই ব্যবসা বাণিজ্যের একটা অংশ, সেখান থেকে ট্যাক্স বা ভ্যাট বা কর যেটাই বলি, তার একটা অংশ কিন্তু সরকার নিচ্ছে, আর সেই অংশটা আবার সরকার রাষ্ট্রের কাজে লাগাচ্ছে, অর্থাৎ আমার কাজে লাগাচ্ছে। সুতরাং এই ব্যবসা বাণিজ্য করা, আমার অচল বসে না থেকে টাকা পয়সা যেগুলো আছে, সেই টাকা পয়সাগুলোকে মানে এ করে ফেলে না রেখে, অলস করে না রেখে, সেগুলোকে ব্যবহার করা, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে এই টাকাটাকে গতিশীল করা, দেশের অর্থনীতিকে চাঙ্গা করা আমার অর্থনৈতিক কর্তব্য। এরপরে যে বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে কৃষির উৎপাদন করা। প্রান্তিক লেভেলে যারা বসবাস করি, গ্রাম পর্যায়ে বা উপজেলা পর্যায়ে আমরা যারা আছি, যেখানে চাষাবাদ করা যায়, অর্থাৎ চাষাবাদের সুযোগ সুবিধা রয়েছে, কারণ আমরা জানি চাষাবাদে সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার কৃষকের অনুদান, ব্যাংক লোন বা কৃষিখাতে ভর্তুকির সংখ্যা অনেক বাড়িয়েছে। সুতরাং এই কৃষি উৎপাদন, যেহেতু সরকার সহায়তা করে বা ব্যক্তি মালিকানা বা সামাজিক উদ্যোগে বা যে কোনোভাবেই হোক, এই কৃষিতে উৎপাদন আমাদের বাড়াতে হবে, এটা আমাদের কর্তব্য। কারণ কৃষি যদি একটা দেশের না চলে,
তাহলে সেই দেশের অর্থনীতি যেমন চলবে না, সেই দেশের টোটাল রাষ্ট্রযন্ত্রটা ভেঙে পড়বে। সুতরাং এই কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়ানো বা উৎপাদন করা আমাদের অন্যতম কর্তব্য, এটা করতে হবে। এরপরে যে কর্তব্যটা আমাদের রয়েছে সেটা শিল্প কলকারখানা গড়ে তোলা, অর্থাৎ শিল্প কারখানা গড়ে তোলা। শিল্প কারখানা আগেই কিছুটা এসেছে যে একটা রাষ্ট্রের বড় একটা শক্তি হচ্ছে শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করা, অর্থাৎ এই শিল্প কলকারখানার মাধ্যমেই কিন্তু একটা দেশ পরিচালিত হয়। অনেক বেশি পরিমাণ, অর্থাৎ বেসরকারি যে উদ্যোগগুলো রয়েছে সেগুলো কিন্তু শিল্প থেকেই আসে। এখানে বিভিন্ন পণ্য সামগ্রী আমদানি হচ্ছে, রপ্তানি হচ্ছে। যদি আমরা দেখি বাংলাদেশ গার্মেন্টস শিল্প রয়েছে, সেই গার্মেন্টস একটা বড় শিল্প। সেই শিল্পের মাধ্যমে দেশের যে জাতীয় আয় রয়েছে সেই জাতীয় আয়ে কিন্তু একটা বড় ভূমিকা রাখে এই গার্মেন্টস শিল্প। বৈদেশিক যে মুদ্রা রয়েছে সেই বৈদেশিক মুদ্রা অর্জনের এখন পর্যন্ত প্রথম স্থানে রয়েছে কিন্তু এই তৈরি পোশাক খাত। সুতরাং এই তৈরি পোশাক খাত, পাটজাত শিল্প বা মৎস্য যে খাত, চিংড়ি শিল্প, এই ধরনের যে শিল্প কলকারখানাগুলো রয়েছে এগুলো বেশি বেশি গড়ে তুলতে হবে এবং তার মাধ্যমে দেশের রপ্তানি আয় বাড়াতে হবে। এটা হচ্ছে একজন নাগরিকের অর্থনৈতিক কর্তব্য। এরপরে যে কর্তব্যটা রয়েছে জনকল্যাণে অর্থের যোগান দেয়া, এটা একজন নাগরিকের একটা অর্থনৈতিক কর্তব্য। জনকল্যাণে অর্থের যোগান দেয়া, অর্থাৎ জনগণের কল্যাণে ব্যবহার হচ্ছে এমন ক্ষেত্রে যে অর্থটা আছে সেটা সাপ্লাই দেয়া, অর্থাৎ যোগান দেয়া। কোনো একটা সাইট পড়ে আছে, অর্থাৎ সমাজের বা রাষ্ট্রের কোনো অবহেলিত যে অংশটা রয়েছে সেই অংশটা সেখানে অর্থ প্রদানের মাধ্যমে সেটাকে সচল করে দেওয়া, সচল করা, এটা হচ্ছে আমাদের কর্তব্য। আমরা যারা প্রভাবশালী, আমাদের ভিতরে যারা প্রভাবশালী রয়েছে, যাদের অনেক বেশি অর্থবিত্তের অধিকারী, তারা চাইলে এই কাজগুলো করতে পারে এবং সেটা করতে হবে। সমাজে যারা অবহেলিত রয়েছে, দারিদ্র রয়েছে, ক্ষুধা পীড়িত যারা রয়েছে, সমাজের যে বিধ্বস্ত যে নষ্ট যে রাস্তাঘাটগুলো রয়েছে বা কালভার্টগুলো রয়েছে সেগুলো ব্যক্তি উদ্যোগে করা যেতে পারে। এগুলোকে আমরা বলছি যে জনকল্যাণে অর্থের যোগান দেয়া, অর্থাৎ জনগণের কল্যাণ হবে এমন ক্ষেত্রে আমার যদি টাকা পয়সাগুলো বা অর্থ থাকে সেটা যেন আমি সেই কাজে ব্যবহার করি, এটা হচ্ছে আমার অর্থনৈতিক কর্তব্য। এত সময় যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেটা কর্তব্য কী এবং এই কর্তব্যের শ্রেণীবিভাগগুলো কী। একটা কথা আছে, একজন রাষ্ট্রবিজ্ঞানী ববস, উনি বলেছিলেন যে আমার যদি অধিকার থাকে রাস্তায় চলাচল করা, তাহলে আরেকজনের কর্তব্য হচ্ছে সেই রাস্তায় বাধা সৃষ্টি না করে আমার জন্য রাস্তাটা ছেড়ে দেয়া। মানে হচ্ছে আমি যেটা ভোগ করব সেই তার বিনিময়ে আমি যেন কোনো কিছু করি, এটাকে আমরা বলছি কর্তব্য। আশা করি বুঝতে পেরেছ। এরপরেও যদি কোথাও কোনো সমস্যা মনে হয়, গত ক্লাসের অধিকার এবং আজকের কর্তব্য এটা নিয়ে যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় আমাকে জানাবে। আর ক্লাসের উপস্থিতি অবশ্যই বাড়াবে। আশা করি যে ক্লাসগুলো তোমাদের হচ্ছে সেই ক্লাসগুলো মনোযোগ দিয়ে তোমরা শোনো এবং মনোযোগ দিয়ে শুনবে এবং তোমাদের যারা বন্ধু সার্কেল রয়েছে তাদের সাথে ক্লাসগুলো শেয়ার করবে। সবাই ভালো থাকবে, বাসায় থাকবে এবং নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাই।